কথাবার্তা এবং এই রিলেটেড ম্যাথ দিয়ে আজকের টপিক শেষ হবে। আচ্ছা, তো শুরুতে আমরা গতদিনের কিছু কথাবার্তা একটু রিপিট করি যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য আমরা গতদিন দেখেছিলাম তিনটা জিনিস, তার মধ্যে দুইটা জিনিস আমাদের আলোচনা করা হয়েছিল। একটা হচ্ছে স্ট্যাটিক ক্যাপাসিটর, সিনক্রোনাস কনডেন্সার, আর একটা হচ্ছে যেটা নিয়ে আজকে আলোচনা করা হবে সেটা হচ্ছে ফেজ অ্যাডভান্সার। তো স্ট্যাটিক ক্যাপাসিটর মানে যে ক্যাপাসিটরের একটা ফিক্সড ভ্যালু আছে, তাই তো? আর স্ট্যাটিক ক্যাপাসিটর মানে যেগুলো বাজারে আসলে কিনে পাওয়া যায়। তো ক্যাপাসিটর কেন? কারণ হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে, বাসা বাড়িতে বা বিভিন্ন ইন্ডাস্ট্রি লেভেলে মূলত ইন্ডাকটিভ লোডই ব্যবহার বেশি, অর্থাৎ আমাদের যে পাওয়ার ফ্যাক্টর থাকে সেটা মোটামুটি ল্যাগিং এ থাকে। তো ল্যাগিং কন্ডিশনে যদি আমাদের পাওয়ার ফ্যাক্টর লো হয় তাহলে ইমপ্রুভমেন্ট করার জন্য কি লাগবে? ক্যাপাসিটর লাগবে। এই জন্য আমরা মূলত ক্যাপাসিটর ব্যবহার করি। এবং যদি এমন হতো যে আমাদের কোন কারণে পাওয়ার ফ্যাক্টরটা লিডিং, তাহলে অবশ্যই আমরা ক্যাপাসিটর ব্যবহার করতাম না। কিন্তু পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট বলতেই সাধারণভাবে আমরা ক্যাপাসিটর লাগানো বোঝাই, কারণ আমাদের মোটামুটি সব সিস্টেমই আসলে ইন্ডাকটিভ বা একটু ইন্ডাকটেন্সের পরিমাণটা বেশি। আচ্ছা, সবথেকে যেটা কমন যে বিষয়টা সবার সাথে পরিচিত বাসা বাড়ি বা ইন্ডাস্ট্রি লেভেলে, সেটা হচ্ছে ইন্ডাকশন মোটর, যেটা পাওয়ার ফ্যাক্টর মোটামুটি 0.2 0.3 ল্যাগিং, যেটা ওভারঅল পুরো সিস্টেমের পাওয়ার ফ্যাক্টরকে অনেক বড় অংশে কমায় দেয়। এই জন্য আমরা ক্যাপাসিটর ব্যবহার করি। আচ্ছা, তো স্ট্যাটিক ক্যাপাসিটর মানে কি? যার যেসব ক্যাপাসিটর একটা ফিক্সড ভ্যালু আছে, এটা ব্যবহার করতে পারি আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য। সেকেন্ড যে অপশন সেটা কি সিনক্রোনাস কনডেন্সার। আর সিনক্রোনাস কনডেন্সারটা কি জিনিস? সিনক্রোনাস মোটর, নো লোড অবস্থা, ওভার এক্সাইটমেন্ট, এই দুটো ঘটনা যদি সিনক্রোনাস মোটরে করা হয় তাহলে সে সিনক্রোনাস কনডেন্সারের মতো, মানে তাকে বলা হয় যখন সিনক্রোনাস কনডেন্সার, তখন সে যে কাজটা করে সে করে রিঅ্যাক্টিভ পাওয়ারকে শোষণ করা শুরু করে। এখন সিস্টেম থেকে যখন রিঅ্যাক্টিভ পাওয়ার আমি শোষণ করা শুরু করব, অটোমেটিক্যালি রিয়েল পাওয়ার ফ্লো বেড়ে যাবে। আর এই কাজটা কে করে? ক্যাপাসিটর করে। ক্যাপাসিটর সিস্টেম থেকে রিঅ্যাক্টিভ পাওয়ার শোষণ করে, আলটিমেটলি রিয়েল পাওয়ার ফ্লো বেড়ে যায়। তো সিনক্রোনাস কনডেন্সার অ্যাকচুয়ালি যেটা সিনক্রোনাস মোটর, যেটা দুটো ঘটনার ফলে যেটা তৈরি হয় সেটা কি? নো লোড কন্ডিশন, ওভার এক্সাইটমেন্ট। তাহলে এই যে কাজটা করে, অর্থাৎ রিঅ্যাক্টিভ পাওয়ারটা শোষণ করে সিস্টেম থেকে, এই কাজটা তো ক্যাপাসিটর করে। তার মানে কি? যে সিনক্রোনাস কনডেন্সারকে আমরা ক্যাপাসিটর বলা যেতে পারে বড় সেন্সে। ঠিক আছে? তো ক্যাপাসিটর যেভাবে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করে, তাহলে কি আমার সিনক্রোনাস কনডেন্সারও একইভাবে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করবে, কারণ সেটা এখন কি অ্যাকচুয়ালি ক্যাপাসিটর। আচ্ছা, তিন নাম্বার যেটা সেটা হচ্ছে কি? ফেজ অ্যাডভান্সার। আচ্ছা, যেটা বলা হলো যে পাওয়ার ফ্যাক্টরে যে মূল সমস্যা বা সবার একটা সর্বপরিচিত সমস্যা সেটা কি? ইন্ডাকশন মোটর। তো ইন্ডাকশন মোটরের যদি কোনো রকমের পাওয়ার ফ্যাক্টর নিয়ে ইমপ্রুভ করা যায় তাহলে তো আমার ওভারঅল সিস্টেমের পাওয়ার ফ্যাক্টরটা মোটামুটি একটু স্বাভাবিক আনা সম্ভব। তো শুধুমাত্র ইন্ডাকশন মোটরের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার একটা টেকনিক হচ্ছে ফেজ অ্যাডভান্সার। ফেজ অ্যাডভান্সার কি জিনিস? ফেজ অ্যাডভান্সার একটা এসি সোর্স বা এসি এক্সাইটিং সোর্স। সেটা কি করে তার আগে একটু বলি যে ইন্ডাকশন মোটরে পাওয়ার ফ্যাক্টর যে কম হয়, এই কম হওয়ার পিছনে মূলত দায়ী হচ্ছে স্ট্যাটার উইন্ডিং এক্সাইটিং কারেন্ট ড্র করে সিস্টেম থেকে, যেটা হয় অনেক পরিমাণে ল্যাগিং ভোল্টেজের তুলনায়। তো পুরো সিস্টেম থেকে এই এক্সাইটিং কারেন্টটা ড্র করতে না দিয়ে আমি যদি একটা আলাদা সোর্স ব্যবহার করি, যে আমার ইন্ডাকশন মোটরের স্ট্যাটার উইন্ডিং এ এই এক্সাইটিং কারেন্টটা ড্র করে দেয়, তাহলে কিন্তু আমার সিস্টেম থেকে হিউজ লেভেলের ল্যাগিং কারেন্ট ড্র করছে না ইন্ডাকশন মোটরটা। এই জিনিসটা হচ্ছে ফেজ অ্যাডভান্সার। এটা কি? একটা সেপারেট এসি সোর্স বা এসি এক্সাইটিং এলিমেন্ট, যেটা কি অ্যাম্পিয়ার টার্ন সাপ্লাই দেয় ইন্ডাকশন মোটরের স্ট্যাটার উইন্ডিং, যেটার ফলে কি হয়? আমার সিস্টেম থেকে আমার কিন্তু ল্যাগিং পরিমাণ কারেন্টটা আর ইন্ডাকশন মোটরটা ড্র করে না। এটাই হলো ফেজ অ্যাডভান্সার। ঠিক আছে? আচ্ছা, এখানে যে কথাবার্তাগুলো বললাম ওগুলো লেখা আছে এবং তার সাথে এটা হচ্ছে সেপারেট একটা সোর্স, সেপারেট সোর্স মানে পুরো সিস্টেমে না নিয়ে সেপারেট একটা এসি সোর্স। আচ্ছা, এটা গেল হচ্ছে কি জিনিস, কোনটা কি? এই যে সিনক্রোনাস কনডেন্সার, দেখেন সিনক্রোনাস কনডেন্সারের উদাহরণে সিনক্রোনাস থ্রি ফেজ সিনক্রোনাস মোটর লিখেছে, একই জিনিস। আচ্ছা, আর এখানে আছে ফেজ অ্যাডভান্সার, যে কথাগুলো বলা ওই কথাগুলো এখানে লেখা আছে এবং তার সাথে কিছু অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস আছে, এগুলা একটু দেখে নেওয়া উচিত।
বা আমরা জিনিসগুলো নিজেরাই পাবো। যেমন যদি স্ট্যাটিক ক্যাপাসিটরের কথা চিন্তা করি, মানে যেগুলো ফিক্সড ক্যাপাসিটর এগুলো বাজারে পাওয়া যায়, ছোটখাটো সাইজ হয়, তাই না, বা আহামরি বড় সাইজ হয় না। আচ্ছা, তো ক্যাপাসিটর গুলাতে যদি আমরা বলি অ্যাডভান্টেজ, এগুলো কি অ্যাভেলেবল পাওয়া যায়। তারপরে কি হয় যে কস্ট ইফেক্টিভ হয়, আর যেহেতু এগুলো মোটামুটি একটু ছোট সাইজে, তার মানে কি আমাদের মেইনটেনেন্স করাটা সুবিধাজনক, তাই না। আচ্ছা, তাই ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি হবে? যেটা যেহেতু ছোট সাইজ মোটামুটি হয় বা শক্তপোক্ত কম হয়, মানে কি ডিউরেবিলিটি কম হবে, লং লাস্টিং কম হবে। যদি একটা মনে করেন যে সিনক্রোনাস কন্ডেন্সার যদি 10 বছর টিকে, স্ট্যাটিক ক্যাপাসিটর কি 10 বছর টিকতে পারে? হয়তো না, কমে যাবে, মানে কি আয়ু কম একটু, ঠিক আছে। আচ্ছা, আবার যেহেতু স্ট্যাটিক ক্যাপাসিটর বাজারে অ্যাভেলেবল বা একটু সস্তা, তাহলে এটা যদি আমার কোনো কারণে নষ্ট হয়ে যায়, এটাকে আমি আবার রিপেয়ার করব, রিপেয়ার করতে যেটা খরচ হবে ওটা নতুন পাবো। তার মানে কি এটা এটা যদি আমি রিপেয়ার করতে চাই, আমার বিনা কারণে কষ্ট বেশি, তার মানে আনইকোনমিক্যাল রিপেয়ারিং বিষয়টা। এরকম কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, যেগুলো আমরা নিজেরাই পারবো, কিন্তু তারপর পরীক্ষার আগে একবার একটু পড়ে গেলে জিনিসটা মনে থাকবে। এবার কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে সিনক্রোনাস কন্ডেন্সারে। আচ্ছা, তো সিনক্রোনাস কন্ডেন্সার যেখানে আমরা কি করি, ওভার এক্সাইটিং, ফিল্ডটা এক্সাইটিং করি ওভার, এবং কি করি নো লোড কন্ডিশনে রাখি। তো ওভার এক্সাইটমেন্টের পরিমাণটা, ফিল্ড এক্সাইটেশনটা যদি আমি কম বেশি করি, তাহলে কি এখানে কি কম বেশি আমার রিঅ্যাকটিভ পাওয়ারটা সে ড্র করবে। মানে কি এখানে আসলে সিনক্রোনাস কন্ডেন্সারকে আমরা টেকনিক্যালি ভ্যারিয়েবল ক্যাপাসিটরের মতো ব্যবহার করতে পারি। এটা একটা অ্যাডভান্টেজ হতে পারে সিনক্রোনাস কন্ডেন্সারে। ওভার এক্সাইটমেন্টটাকে আমরা একটু কম বেশি যদি করতে পারি, তাহলে কি ক্যাপাসিট্যান্সের পরিমাণ কম বেশি হবে। স্ট্যাটিক ক্যাপাসিটর মানে কি ফিক্সড ক্যাপাসিটর, তো বিভিন্ন জায়গাতে আমাদের কিন্তু ক্যাপাসিটরকে কম বেশি করা লাগতে পারে আমাদের প্রয়োজনে। তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সিনক্রোনাস কন্ডেন্সার ব্যবহার করব। আচ্ছা, তারপরে আর কি কি সুবিধা হতে পারে সিনক্রোনাস কন্ডেন্সারে? যে এটা মোটামুটি ডিউরেবল, লং লাস্টিং, এবং থার্মাল স্টেবিলিটি ভালো। মানে বুঝছেন তো, থার্মাল স্টেবিলিটি বলতে কি, যদি টেম্পারেচার খুব বেশি মোটামুটি একটা ফ্ল্যাকচুয়েশন লেভেল পর্যন্ত সে ধারণ করতে পারে, যেটা হয়তো স্ট্যাটিক ক্যাপাসিটর ওইভাবে পারে না। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে? সিনক্রোনাস কন্ডেন্সার মানে বুঝতেই পারছেন একটা বাল্কি সাইজ একটা ম্যাটার করবে। আবার আর কি বিষয় হতে পারে, এটা মেইনটেনেন্সটা একটু সমস্যা হতে পারে। আর কি বিষয় হতে পারে, যে হাই কস্ট, কারণ এটা কস্টলি অনেক, তাই না। আবার এটা হচ্ছে যে এটা একটা মোটর মানে কি শব্দ হবে, তার মানে কি এটা একটা সমস্যা, যে অনেক বেশি নয়েজ হবে। আচ্ছা, এবার আমরা সরাসরি ম্যাথে চলে যাব। আর সিনক্রোনাস মোটর রিলেটেড, মানে সিনক্রোনাস মোটর বলতে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট রিলেটেড ম্যাথগুলো অনেক গুরুত্বপূর্ণ। এগুলো সরকারি চাকরিতে আসে, বা বিভিন্ন ভাইবা বা বিভিন্ন যেসব চাকরি যেখানেই বলেন না কেন, এই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ম্যাথটা একটা কমন চেহারা। তো এই জিনিসগুলো একটু ভালো মতো দেখার চেষ্টা করেন। স্যার এতদিন জেনে আসছে যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য ক্যাপাসিটর লাগে, কিন্তু এখন মোটর দিয়েও সেটা ইমপ্রুভমেন্ট করা যায়। কারণ মোটর বলতে সব মোটর না, শুধুমাত্র সিনক্রোনাস মোটর, তাও দুইটা কন্ডিশনে, নো লোড কন্ডিশন এবং ওভার এক্সাইটিং, এই দুটো কন্ডিশন তাকে অ্যাপ্লাই করলে সে ক্যাপাসিটরের মতো আচরণ করা শুরু করে, মানে আলটিমেটলি ওটা ক্যাপাসিটর হয়ে যায়। মানে একই কথা। তাহলে যে নো লোড কন্ডিশন মানে লোড ছাড়া, হ্যাঁ লোড ছাড়া, ওই সিনক্রোনাস মোটরটাকে শুধু জাস্ট ওটা কানেক্ট করে দেব, ওটা নিচে একটা লোড হিসেবে কাজ করবে। আচ্ছা, ঘুরবে না মোটর? হ্যাঁ মোটর তো কানেক্ট করে দিলে তো ঘুরবে। আচ্ছা, লোড থাকবে না, মানে কোনো বেল্টেল বা আর কিছু থাকবে না। আর একটা কোন পজিশন বললেন? ওভার দুটো মিলায়, আলাদা না, দুটো কন্ডিশন থাকা লাগবে। একটা হচ্ছে নো লোড কন্ডিশন এবং হচ্ছে ওভার এক্সাইটিং। ওভার এক্সাইটিং বলতে ফিল্ড কারেন্টের পরিমাণ বাড়িয়ে দেওয়া, মানে বেশি ঘুরবে, মানে কারেন্ট বেশি দেওয়া। হ্যাঁ, কারেন্ট বেশি দেওয়া, ফিল্ড কারেন্ট বা হচ্ছে ফিল্ড এক্সাইটেশনটা বাড়িয়ে দেওয়া। এখন ফিল্ড এক্সাইটেশন তো অনেক ভাবে বাড়ানো যায়, যত ভাবে বাড়ানো যায়, যে কোনো একভাবে ওভার এক্সাইটিং করা, এটা। আচ্ছা, তো এখন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের কিছু ম্যাথমেটিক্যাল ফর্মুলা দেখবো, যেগুলো কিভাবে এসেছে। আচ্ছা, তো তার আগে
তার আগে আমরা একটা সিস্টেম ড্র করলাম যেখানে রেজিস্টর নিলাম এবং ইন্ডাক্টর নিলাম, কারণ আমাদের মোটামুটি সব এলিমেন্টে রেজিস্টর থাকে এবং ইন্ডাকট্যান্স থাকে। আর পাওয়ার ফ্যাক্টর ইনফরমেশন বলতে আমরা জেনারেলি এটাই বুঝি। আচ্ছা, এটা ইন্ডাকট্যান্স নিলাম, এটা রেজিস্ট্যান্স নিলাম, তো এটা পাওয়ার ফ্যাক্টর কি হবে? যে ইন্ডাকট্যান্স আছে কম হবে, ল্যাগিং হবে। এটাকে যদি ইউনিটের দিকে বা একের দিকে এবং কাছাকাছি নিয়ে যেতে চাই তাহলে এখানে কি হবে? এটা ক্যাপাসিটর অ্যাড করতে হবে। তো ক্যাপাসিটর অ্যাড করলে এখন হচ্ছে কি ঘটনা হচ্ছে? কি লিডিং হচ্ছে? হ্যাঁ, লিডিং হচ্ছে বিষয়টা না, বিষয়টা হচ্ছে কি যে আমাদের টার্গেট হচ্ছে পাওয়ার ফ্যাক্টর 1 এর কাছাকাছি রাখা, পাওয়ার ফ্যাক্টর 1 এর কাছাকাছি রাখা। ওভারঅল সিস্টেমটা আমাদের লো পাওয়ার ফ্যাক্টর বলতে সাধারণত বোঝায় ধরেন যে মোটামুটি 0.8 এর কম, 0.8 এর কম বোঝায়। আর ইন জেনারেল সেন্স আমাদের ওভারঅলি যে কোনো সিস্টেমে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিংই থাকে, ঠিক আছে? তো আমাদের টার্গেট লিডিং বানানো না। একটা জিনিসকে যদি আপনি ধরেন যে পাওয়ার ফ্যাক্টর আছে 0.6 ল্যাগিং, এটাকে 10 এ যদি আপনি লিডিং এ বানাতে চান আপনার কিন্তু প্রচুর ক্যাপাসিটর লাগবে, এটা একটা হিউজ কস্ট। তো আমাদের টার্গেট কখনো লিডিং করা না, আমাদের টার্গেট হচ্ছে একের কাছাকাছি করা। একের কাছাকাছি করলেই আমাদের হচ্ছে সুবিধাগুলো পাওয়া শুরু করব। প্রথম যে সুবিধা যেটা চোখে দেখতে পারবেন একবার সরাসরি, সেটা হচ্ছে বিদ্যুৎ বিল কম আসবে পাওয়ার ফ্যাক্টর বাড়লে, পাওয়ার ফ্যাক্টর বাড়লে একের কাছাকাছি। এটা একের কাছাকাছি, কারণ এটা বিষয় না যে সেটা লিডিং হচ্ছে না ল্যাগিং হচ্ছে। তো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরকে লিডিং করতে হলে মানে আমার ক্যাপাসিটর প্রচুর দিতে হবে না, তাহলে আমাদের এটা টার্গেট না। আমার টার্গেট হচ্ছে একের কাছাকাছি করা। লিডিং করতে হ্যাঁ করতে হবে, লিডিং করতে হবে মানে তাও লিড দেখাই বলি 0.6 ল্যাগিং, এটাকে বাড়ায় ধরতে 0.85 ল্যাগিং হলে মানে এইটুকু লিডিং হবে, মানে পুরো সিস্টেমটা 0.85 লিডিং করা দরকার না, আমি এটা বলছি। বুঝতে পারছেন বিষয়টা? মানে একের কাছাকাছি আনবো, কারণ ধরেন যে 0.6 ল্যাগিং, এটা থেকে 0.85 ল্যাগিং করতে সামান্য একটু ক্যাপাসিটর লাগবে, এটা কিন্তু হিউজ ক্যাপাসিটর লাগবে, হিউজ। তো আলটিমেটলি আমার পাওয়ার ফ্যাক্টর এটাও বেশি, তো আমার এত বেশি খরচ করার দরকার নেই। এইজন্য আমরা ল্যাগিং রাখবো, জাস্ট পাওয়ার ফ্যাক্টরটা বাড়াবো, অর্থাৎ আমরা সামান্য পরিমাণ ক্যাপাসিটর ব্যবহার করব বা সিনক্রোনাস কন্ডেন্সার ব্যবহার করব। স্যার ইন্ডাস্ট্রিয়ালি তো 0.8 পাওয়ার ফ্যাক্টর ধরা হয়। হ্যাঁ, তো আমরা এটাকে একটু বাড়ায় দিই 0.9 বা আমাদের কাছে বাড়ানো হচ্ছে আইডিয়া, আইডিয়াতে তো যাওয়াটা এটা আসলে কঠিন অনেক বিষয়, আর এটা আসলে ওভাবে পসিবল হয়ে ওঠে না। যত একের কাছাকাছি থাকবে তত ভালো, ওভাবে আসলে পসিবল হয়ে ওঠে না। তো মোটামুটি 0.8 0.9 এগুলাকে আমরা ভালো ধরি। আচ্ছা, তো এখানে ফেরত আসে আরেকবার। আচ্ছা, তাহলে আমার প্রথমে সিস্টেম কি ছিল? এই হচ্ছে ভোল্টেজ, যেহেতু এটা ল্যাগিং কন্ডিশনে ছিল তার মানে এই কারেন্ট আমার নিচে দিয়ে যাবে। আচ্ছা, তো ধরলাম তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে সেই ফাই। এটা দেখেন এর কিন্তু অনেক কম পাওয়ার ফ্যাক্টর, কারণ এটা অনেক বেশি ডিফারেন্স, কোণিক ডিফারেন্স। এটাকে যদি বাড়াতে হয় অর্থাৎ আমি ক্যাপাসিটর দিলাম, ক্যাপাসিটর মানে কি? সে লিডিং কারেন্ট দিবে, জানেন এটাকে টেনে লিডিং করা যায়। আচ্ছা, তো লিডিং কারেন্ট দিল, এই যে লিডিং কারেন্ট দিল, হ্যাঁ। আচ্ছা, লিডিং কারেন্ট দিলে এখন রেজাল্টেন্ট ভেক্টর বা ওভারঅল কারেন্ট কত হয় একটু বের করে দেখি। তাহলে ভেক্টর যোগ করি, মানে কি এখানে একটা সামুদ্রিক আহরণ লাগবে প্যারালোগ্রাম অনুসারে। তাহলে এই হলো সেই বিন্দু, তাহলে এটা হলো আমার বর্তমানে কারেন্ট, অর্থাৎ এখন আমার কোণটা হয়েছে যে এটা আগে থেকে কোণ একটু কমেছে, মানে কি ফেজ অ্যাঙ্গেল অফ ভোল্টেজ এন্ড কারেন্ট কমেছে, মানে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা এবারে কিন্তু সমস্যা নাই। আচ্ছা, এখন এই জিনিসগুলো তো গতদিন আলোচনা করা হয়েছিল, এখন আমরা দেখব যে কি পরিমাণ বৃদ্ধি হয়েছে। যদি বেশি থাকে 1.6 থাকে 1.6 সম্ভব না, কারণ এটা cos থাকবে না, cos এর সর্বোচ্চ মান 1 না, মানে বলছে যে যদি পাওয়ার ফ্যাক্টর যদি মানে হচ্ছে 0.6 না থেকে যদি 1 এর বেশি থাকে না, সম্ভব না, এটা ইম্পসিবল, কারণ পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে cos থিটা সর্বোচ্চ মান 1 হয়। মানে আপনি পাওয়ার ফ্যাক্টর মনে করেন এখানে ক্যাপাসিটর দিচ্ছেন, তো ক্যাপাসিটর মনে করেন যে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং আছে 0.6 ল্যাগিং, ক্যাপাসিটর দিচ্ছেন আস্তে আস্তে বাড়ছে, 0.85 হলো ল্যাগিং, আরো ক্যাপাসিটর দিলেন, এবার হয়ে গেল মনে করেন 0.9 ল্যাগিং, এবার ক্যাপাসিটর দিতে এক সময় কি হবে 1 হবে, তারপর যদি আবার ক্যাপাসিটর দেন এবার আবার কমবে,
মানে তখন আবার 0.9 লিডিং হবে তখন, কারণ বেশি ক্যাপাসিটর লিডিং 0.9 লিডিং, তো যখনই আবার 0.9 হয়ে গেল একের থেকে এই লিডিং আর ল্যাগিং এর ব্যাপারটা তো হচ্ছে ইন্ডাক্টর আর ক্যাপাসিটর উপর নির্ভর করছে। আর পাওয়ার ফ্যাক্টরের কম বেশির বিষয়টা আসলে ওই যে এই 0 থেকে 1 এর মধ্যে, তো 1 হচ্ছে আমাদের আইডিয়াল। আমি বলতে চাচ্ছি যে এই যদি আমার যদি টোটাল লোড যদি সবই যদি থাকে হচ্ছে ইন্ডাকটিভ লোড, তাহলে আমি ক্যাপাসিটর দিয়ে হচ্ছে লিডিং করব। আর আমার যদি সবই ক্যাপাসিটিভ লোড থাকে তাহলে আমরা ইন্ডাক্টর দিয়ে লিডিং করব, কিন্তু আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ বলতে ইন্ডাক্টর ব্যবহার করি না, কারণ আমাদের এটা লাগেই না, কারণ আমাদের ওভারঅল সব জায়গাতে পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং এর চলে। এইজন্য আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট বলতে সরাসরি ক্যাপাসিটর চলে আসে। কিন্তু যদি এরকম সিস্টেম আসে যে আমার লিডিং চলছে অবস্থা, তাহলে আপনি ক্যাপাসিটর দিতে তারও লিডিং হবে। তখন তো হ্যাঁ ওইটাই বলতেছে, তখন আমরা ইন্ডাক্টর ব্যবহার করি। হ্যাঁ, তখন আমরা ইন্ডাক্টর ব্যবহার করব, কিন্তু এটা লাগে না, কারণ আমাদের এই কন্ডিশন আসে না। আমাদের লোডগুলো তো ম্যাক্সিমাম লোডগুলো তো ইন্ডাক্টিভ। হ্যাঁ, আমাদের ম্যাক্সিমাম লোডগুলো ইন্ডাক্টিভ, এই জন্যই আসে না। এখন যদি কোনো সিচুয়েশনে এরকম দাঁড়ায় যায়, তাহলে তার ইমপ্রুভমেন্টের জন্য ইন্ডাক্টর লাগে। এইটাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটু কোনগুলো ঠিক করে, এটা প্রথমে ছিল 5. আচ্ছা, এখন একটু যে জিনিসটা দেখাবে একটু খেয়াল করেন, কারণ এখানে সরাসরি সূত্র লেখা আছে, এটা একটু বুঝলে জিনিসটা সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে। একটা যদি সমকোণী ত্রিভুজ নিই, সমকোণী ত্রিভুজে অতিভুজের মান ধরলাম x, এখানে দিলাম ফাই কোণ। আমরা জানি কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, ইংলিশে বলা হয় অপোজিট। সবথেকে বড় বাহু বা 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, ইংলিশে বলা হয় হাইপোটেনিয়াস। বাকি যেটা বাকি বাহু থাকে সেটা কি ভূমি বা অ্যাডজাসেন্ট, ইংলিশে বলা হয়। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি ভূমির ভ্যালুটা বের করতে চাই, মানে লম্বের ভ্যালুটা বের করতে চাই, বা অপোজিট, অপোজিট এবং হাইপোটেনিয়াস দেওয়া আছে, অর্থাৎ লম্ব এবং অতিভুজ দেওয়া আছে। লম্ব আর অতিভুজ নিয়ে কোন ত্রিকোণমিতিক অনুপাত? sin θ, তাই না? তাহলে এই যে sin ফাই ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে এখান থেকে হচ্ছে লম্ব ইকুয়াল টু অতিভুজ sin ফাই। ঠিক আছে, এটা বোঝা গেল? এখন এই জিনিসটা আমরা যদি এখানে অ্যাপ্লাই করি, আচ্ছা, আমাদের এখানে এটা হচ্ছে I, যেটা আগেকার কারেন্ট ছিল। পরবর্তীতে আমি ক্যাপাসিটরের কারেন্ট যুক্ত করার ফলে পরবর্তীতে আমার কারেন্ট হচ্ছে এই I ড্যাশ, তাই না? আচ্ছা, তাহলে এইটুকুর ভ্যালু কত হচ্ছে? যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা ফাই, তার মানে এটা হচ্ছে লম্ব। তাহলে এই লম্ব ইকুয়াল টু আমরা জানি অতিভুজ sin ফাই। তাহলে এখানে লিখতে পারি অতিভুজ কত? এখানে I ড্যাশ sin ফাই 2। পরবর্তীতে যে সমকোণী ত্রিভুজটা পেয়েছে, যে এটা এর অতিভুজ কত? I। লম্ব যদি এটা এইটুকু লম্বের যদি আমি ভ্যালু নিই, তাহলে কত হচ্ছে? I sin phi 1, মানে যে এইটুকুটা, হ্যাঁ, এখান থেকে এতটুকু I sin phi 1। আচ্ছা, আর এই যে IC, এই যে এখানে IC, তাহলে দেখেন তো এখানে চিত্র থেকে কি দেখা যাচ্ছে, যে এটা যোগ এটা ইকুয়াল টু টোটালটা না, IC প্লাস I dash sin phi 2 ইকুয়াল টু I sin phi 1। আচ্ছা, ওই ইকুয়েশনটা যদি লিখি, ঠিক আছে, বা এখান থেকে আসবে I dash sin phi 2 ইকুয়াল টু I sin phi 1 minus IC। ঠিক আছে, দেখেন এখানে বইয়ে সরাসরি এটা লেখা আছে, এই লাইনটা বইয়ে সরাসরি হচ্ছে এই লাইনটা লেখা আছে। হ্যাঁ, কিভাবে আসছে? যেভাবে আসছে চিত্রের মধ্য থেকে, বা এখান থেকে আপনারা IC এর ক্যালকুলেশন করতে পারেন। IC ইকুয়াল টু কি হবে? এটা এবারে ওটা পার, ঠিক আছে, I sin phi 1 minus I dash sin phi 2। ঠিক আছে,
আরেকটা জিনিস কোশ্চেনে চাইতে পারে, সেটা হচ্ছে কি মানের ক্যাপাসিট্যান্স ব্যবহার করার ফলে এই ইমপ্রুভমেন্টটা আসলো। কারণ কি মানের ক্যাপাসিট্যান্স যদি চিত্রতে আরেকবার একটু ফেরত যাই, এই ছিল আমার সার্কিটের অবস্থা। অর্থাৎ ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজ বা যেটা প্যারালাল ছিল সেটা যদি ভি ধরি, আমরা জানি যে ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজ, ক্যাপাসিটর ভোল্টেজ না, ক্যাপাসিটর অ্যাক্রসের যে রিঅ্যাকট্যান্স না বা ইম্পিডেন্স, সেটা কি হয় ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজ এবং ক্যাপাসিটরের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে সেই কারেন্ট, সেটা ইকুয়ালটা আবার আমরা জানি 1/ωc, তাই না? তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি, ক্যাপাসিট্যান্সের ভ্যালু C ইকুয়াল টু VA পারে গেল IC পারে গেল IC ওমেগা V। তার মানে যদি কোনো সিস্টেমে আমাদের একটা ক্যাপাসিটর মানে কিছু মানে ক্যাপাসিটর ব্যবহার করার ফলে যদি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হয়, তাহলে কি পরিমাণ কারেন্ট পাস করেছিল এবং ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজের মান যদি জানি, ওমেগার মান তো আমরা জানি, কারণ ওমেগা ইকুয়াল টু 2πf বা 2π/t। আমরা জানি আমাদের সিস্টেমের ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, কারণ ওমেগার ভ্যালু অ্যাকচুয়ালি আমরা জানি সেটা হলো 2πf, যেখানে হচ্ছে f এর মান হচ্ছে 50 হার্টজ। আমরা IC এবং V এর মান জানি, আমরা কি মানের ক্যাপাসিট্যান্স ব্যবহার করেছিলাম এটা আমরা মান বের করতে পারব। এখানে জিনিসগুলো দেখানো আছে। এখন হচ্ছে আমরা পাওয়ার ট্রায়াঙ্গেল নিয়ে একটু বিষয়গুলো দেখব। পাওয়ার ট্রায়াঙ্গেলের সাথে পাওয়ার ফ্যাক্টরের বিষয়টা। তো পাওয়ার ট্রায়াঙ্গেল কি কি নিয়ে গঠিত? রিয়াল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার এবং এদের সমন্বয়ে যে রেজাল্টেন্ট ভেক্টর সেটা কি অ্যাপারেন্ট পাওয়ার। এই তিনটা পাওয়ার যে ট্রায়াঙ্গেলের মাধ্যমে বোঝানো সম্ভব, ব্যাখ্যা করা সম্ভব, সেই ট্রায়াঙ্গেলটা হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল। ঠিক আছে? তো রিয়াল পাওয়ার সেটা কি রিয়াল অ্যাক্সিস বরাবর থাকে, সেটা একক আমরা জানি ওয়াট, কিন্তু বড় সেন্সে সেটা কি হয় কিলোওয়াট, অনুরূপভাবে হ্যাঁ মেগাওয়াট, কিন্তু আমরা সাধারণত কিলোটাই ব্যবহার করি। আচ্ছা, এবং যেটা রিঅ্যাক্টিভ পাওয়ার সেটা কি ইমাজিনারি পাওয়ার, সেটা হবে ইমাজিনারি অ্যাক্সিস বরাবর বা ওয়াই অ্যাক্সিস বরাবর। তো যেহেতু আমাদের জেনারেলি যে সিস্টেমগুলো দেখি সেটা হয় কি ল্যাগিং, তাই আমরা রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে নিচে নিয়েছি। যদি সিস্টেম হয় ল্যাগিং তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ারটা উপরে নেব। তো রিঅ্যাক্টিভ পাওয়ার এখন কি হয় VAR ভার, কিন্তু বড় সেন্সে সেটা আমরা কি হিসাবে চিন্তা করি কিলোভার, তাই না? আচ্ছা, এবং এই রিয়াল পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ারের সমন্বয়ে যে অ্যাপারেন্ট পাওয়ার, অর্থাৎ কি রেজাল্টেন্ট ভেক্টর, সেটা হয় যেটা ভোল্টেজ অ্যাম্পিয়ার এককটা, আর বড় সেন্সে সেটা কি হবে কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। এটা কি অ্যাপারেন্ট পাওয়ার, এটা রিয়াল পাওয়ার, এটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। তো এখানে আবার যে কোণটা তৈরি হচ্ছে, অর্থাৎ রিয়াল পাওয়ারের সাথে অ্যাপারেন্ট পাওয়ারের যে ফেজ ডিফারেন্স, এটাও আমাদের পাওয়ার ভেক্টরকে ইন্ডিকেট করে। তো কোন একটা সিস্টেমে যদি আমার 50 ভোল্ট অ্যাম্পিয়ার আমি ধরেন যে সাপ্লাই দিয়েছি, অর্থাৎ অ্যাপারেন্ট পাওয়ার আমি সাপ্লাই দিয়েছি 50 ভোল্ট অ্যাম্পিয়ার, আমারটা কিন্তু টার্গেট থাকবে, আমার যদি সিস্টেমটা হয় একটা অল্টারনেটর ধরেন যে লাগিয়ে আছি, আমার কিন্তু টার্গেট থাকবে যে 50 ভোল্ট অ্যাম্পিয়ার যেটা অ্যাপ্লাই করেছি পুরাটাই রিয়াল পাওয়ার বা অল্টারনেটরে 50ই যে কাজে লাগবে। কিন্তু আমাদের সিস্টেমে ইন্ডাক্টর থাকে, ক্যাপাসিটর থাকে, ওইগুলাতে কিন্তু কিছু রিঅ্যাক্টিভ পাওয়ার শোষণ করে দেয়। ঠিক আছে? এটা একটা সমস্যা। তো যত বেশি শোষণ করবে পাওয়ার ফ্যাক্টর তত কম। মনে করেন যে আমি 50 ভোল্ট অ্যাম্পিয়ার সাপ্লাই দিয়েছি, আমার মোটরে মানে হচ্ছে অল্টারনেটরে ধরেন যে 30 কিলোওয়াট পৌঁছায়ছে, 20 কিন্তু এখানে খেয়ে গেছে, মানে এটা লো পাওয়ার ফ্যাক্টর। তো পাওয়ার ফ্যাক্টর যখন বাড়াবো এটা চেঞ্জ করবো না, এটা ফিক্সড। আস্তে আস্তে দেখা যাচ্ছে এখানে 40 হবে, এখানে 10 হবে, জাস্ট রিয়াল পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ারের জাস্ট একটা চেঞ্জ আসবে, কিচ্ছু না, সাপ্লাই ঠিক সাপ্লাই।
বুঝা গেল? আচ্ছা, তাহলে এখন যদি এখান থেকে কিছু ইকুয়েশন বের করা যায়, আচ্ছা তো এখানে কিন্তু সিস্টেমটা ল্যাগিং সিস্টেম দেখে বুঝতে পারছি। কিভাবে দেখলাম? কারণ এখানে রিঅ্যাকটিভ পাওয়ারটা নিচের দিকে, ল্যাগিং কন্ডিশন। এটা যদি এইভাবে আঁকাতাম তাহলে সেটা হতো লিডিং, কিন্তু আমরা এটা নিচ্ছি না কারণ আমাদের সব সিস্টেমই ল্যাগিং হয় সাধারণত। তাহলে এটা একটা ল্যাগিং কন্ডিশন। এখানে যদি কোনো কারণে আমি আবার ক্যাপাসিটর বাড়িয়ে দিই তাহলে কি এটা কি পারফেক্ট ইমপ্রুভ হবে, অর্থাৎ জিনিসটা তখন এইরকম হবে, তাই না? অর্থাৎ এই কোণটা একটু কমবে। এটা ধরলাম ফাই 2, এটা হলো ফাই 1। তাহলে পরবর্তীতে আমাদের রিঅ্যাকটিভ পাওয়ারটা কোথায়? এ বিন্দুতে, যেটার নাম দিলাম কে ভি এ আর 2, প্রথমটার নাম দিলাম 1। আচ্ছা, পরবর্তীতে আমাদের রিঅ্যাকটিভ পাওয়ার আছে এ বিন্দুতে, আগে কোথায় ছিল? এ বিন্দুতে। তাহলে ইমপ্রুভমেন্টটা কোথায় হলো? এটা হচ্ছে আমাদের ইমপ্রুভমেন্ট না? হ্যাঁ একটু দিন না, হ্যাঁ এটা তো ইমপ্রুভমেন্ট, এখন তো আছে, এই পরিমাণ তো আছে। ইমপ্রুভমেন্ট আমার এটা, কারণ রিঅ্যাকটিভ পাওয়ার কমেছে মানে কিন্তু আমার রিয়াল পাওয়ারটা বেড়েছে। আচ্ছা, তাহলে এখন নাম দিই কিছু। আচ্ছা, তাহলে ইমপ্রুভমেন্ট আমার কোথায়? ইমপ্রুভমেন্ট কিন্তু বিসি। তাহলে এখান থেকে কি পাচ্ছি? ইমপ্রুভমেন্ট যদি বের করতে চাই বিসি ইকুয়াল টু এবি মাইনাস এসি, বা এবি কি জিনিস? কেবি আর 1 মাইনাস কেবি আর 2, এটা হচ্ছে আমাদের ইমপ্রুভমেন্ট। এখন কোশ্চেনে যদি এটার ভ্যালু দেওয়া না থাকে, কোশ্চেনে ধরেন যে কিলোওয়াট দেওয়া আছে বা কিলোওয়াটের মাধ্যমে কিছু একটা বের করতে বলেছে, তাহলে আমরা কি করব? এখন দেখেন, এটা বোঝার জন্য আরেকবার যদি আমি সমকোণী ত্রিভুজ নিই, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আচ্ছা, এখানে এই কোণের সাপেক্ষে এটা কি লম্ব? জি। এটা কি ভূমি? মানে লম্বার ভূমি দেওয়া আছে, ধরেন পাই নিলাম, লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে। তো লম্বার ভূমি কোন ত্রিকোণমিতিক অনুপাত হয়? tan। আমরা জানি tan থিটা, আচ্ছা ফাই দিয়েছে, tan ফাই ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে ভূমি ইকুয়াল টু কি হচ্ছে? ভূমি। যদি লম্ব সমান বের করতে চাই, তাহলে কত হচ্ছে? y sin phi, এটাই তো হচ্ছে না? বা যদি হচ্ছে আমি লম্ব বের করি তাহলে কি হবে? x by tan phi, y equal to ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন যে আমার কাছে এটা দেওয়া আছে, হ্যাঁ লম্ব দেওয়া আছে, এটা বের করতে যাচ্ছে, ভূমি বের করতে যাচ্ছে, তাহলে কি করব? এটা দেওয়া আছে, কি জিনিস? ভূমি ছিল না? এটা তো ভূমি, আমি ভুল বলছি। কেবি আর এটা কি? এটা তো লম্ব, লম্ব দেওয়া আছে, ভূমি বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো লম্ব কোনটা? লম্ব ছিল x, ভূমি হচ্ছে y, লম্ব দেওয়া আছে, ভূমি বের করতে হবে। আচ্ছা, তাহলে লম্ব দেওয়া আছে, ভূমি বের করতে হবে, অর্থাৎ y বের করতে হবে। y কোথায় আছে? এই যে y, ঠিক আছে? লম্ব দেওয়া আছে, ভূমি বের করতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে কি পাচ্ছি? ওয়েট
আমি এখানে একটা সমকোণী বলতে বুঝিয়েছি। তাহলে এখান থেকে পাচ্ছি kVAR ইকুয়াল টু রিয়াল পাওয়ার ইনটু হচ্ছে tan phi। আচ্ছা, তাহলে হচ্ছে রিয়াল পাওয়ার ইনটু kVAR 1 হবে না তো? হ্যাঁ কি kVAR 1 হবে না? হ্যাঁ, kVAR 1 যে 1 দিলে এখানে 1 দিতে হবে, যে kVAR 1 দিলে এটা জাস্ট এমনি kVAR বোঝাচ্ছে, 1 দিলে 1, 2 দিলে 2 এমনি বুঝিয়েছি। তাহলে রিয়াল tan phi 1 আর এখানে ওরকম tan phi আসবে, তাহলে যে ব্র্যাকেট দিয়ে একবারে কমন নিয়ে নিলাম tan phi, বা রিয়াল পাওয়ার কি দিয়ে বুঝেছি, রিয়াল পাওয়ার OA দিয়ে বুঝেছি, মানে OA tan phi 1 মাইনাস tan phi 2 এর ঘটনা। ঠিক আছে, যে এই পরিমাণ আমাদের ইমপ্রুভমেন্ট এসেছে। এখন আমরা একটা ম্যাথ দেখব, ম্যাথটা আগে একটু সবাই পড়েন। এখানে একটু ম্যাথটা পড়েন সবাই। যে an alternator is supplying a load of 300 kilowatt at a power factor of 0.6 lagging, এটা মোটামুটি কম পাওয়ার ফ্যাক্টর। if the power factor is raised to unity, unity মানে কি 1, if the power factor raised to unity মানে যদি বাড়িয়ে 1 করা হয়, how many more kilowatts can alternator supply from the same kVA loading? বিষয়টা কি হচ্ছে, ওখানে কিন্তু আমরা 300 কিলোওয়াট পরিমাণ বা 300 ভোল্টেজ অ্যাম্পিয়ার কিন্তু সাপ্লাই দেওয়া হয়নি। যেহেতু পাওয়ার ফ্যাক্টর এখানে কম, তার মানে কি অবশ্যই তাকে বেশি পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছিল, কিছু রিঅ্যাক্টিভ পাওয়ার হিসাবে ব্যবহার হয়ে গেছে, এবং রিয়াল পাওয়ার মাত্র 300 কিলোওয়াট। 300 কিলোওয়াট যদি ওই ব্যবহার করতে পারে, তাহলে কি আমরা 300 ভোল্ট অ্যাম্পিয়ার ওখানে ব্যবহার করেছি? না, বেশি অবশ্যই ব্যবহার করেছি। কারণ এখন কত ব্যবহার করেছি এটা তো জানি না, তো এটা বের করি। তো তার আগে একটা জিনিস লিখে রাখেন, এটা হচ্ছে গত দিনের লেকচারে দেখাচ্ছিলাম, সেটা হলো রিয়াল পাওয়ার ইকুয়াল টু অ্যাপারেন্ট পাওয়ার ইনটু cos থিটা। রিয়াল পাওয়ার ইকুয়াল টু অ্যাপারেন্ট পাওয়ার ইনটু cos থিটা, আর রিঅ্যাক্টিভ পাওয়ার equal to apparent power into sin theta। যেখানে লিখেছে real power equal to apparent power into cos theta, reactive power equal to apparent power into sin theta। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে, এই অল্টারনেটরের রিয়াল পাওয়ারটা দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টর তথা cos theta দেওয়া আছে, অ্যাপারেন্ট পাওয়ারটা দেওয়া নাই। তাহলে অ্যাপারেন্ট পাওয়ার ইকুয়াল টু কত হচ্ছে, রিয়েল পাওয়ার বাই cos থিটা মানে কি পাওয়ার ফ্যাক্টর, বা এটাকে আপনি এভাবে লিখতে পারেন ডিভাইডেড বাই পাওয়ার ফ্যাক্টর, একই বিষয়। তাহলে কত হচ্ছে এখানে 300 ডিভাইডেড বাই 0.6 মানে কত হলো 500। এখন এখানে যেহেতু কিলো আছে তাই কিলো, কিন্তু ওয়াট মানে আবার এখানে ওয়াট কিন্তু না, অ্যাপারেন্ট পাওয়ারের একক হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার। ঠিক আছে, মানে এখানে কিলো ওয়াট ছিল, কিলোতে কিলো আসছে, কিন্তু অ্যাপারেন্ট পাওয়ারের একক ওয়াট না, তাই এখানে ওয়াট লেখা যাবে না, ভোল্ট অ্যাম্পিয়ার। যদি যে মেগা থাকতো তাহলে হচ্ছে মেগা ভোল্ট অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে 500 কেভিএ দেওয়া হয়েছিল। হ্যাঁ, 500 কেভিএ দেওয়া হয়েছিল। কোশ্চেনটা একটু ভালো বুঝেন, এখানে কিন্তু বলেছে আমি যদি পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করি, আমাকে কিন্তু বলা হয়নি যে সাপ্লাই যে অ্যাপারেন্ট পাওয়ারটা বাড়াইছি, তার মানে কি এই জিনিসটা ফিক্সড কিনা, এটা ফিক্সড। কিন্তু পাওয়ার ফ্যাক্টর যদি আমি বাড়িয়ে দিই, তাহলে রিয়াল পাওয়ার কি 300 হবে নাকি বাড়বে? পাওয়ার ফ্যাক্টর যদি বাড়িয়ে দিই, রিয়াল পাওয়ার হচ্ছে 6 থেকে যদি 8 করে দিই, হ্যাঁ 0.8 করে দিই, তাহলে যদি রিয়াল পাওয়ার আমি 300 পাবো না বেশি পাবো? বেশি পাবো। বেশি পাবো। কত পাবো এটা কি জানি? না, তাহলে এটা বের করব। তাহলে এখন পাওয়ার ফ্যাক্টর বেড়ে কত করেছি, ইউনিটি মানে কি 1,
কিন্তু আমার যে সাপ্লাই যেটা অ্যাপারেন্ট পাওয়ার ওটাকে আমি ফিক্স রেখেছি না, ওটা তো চেঞ্জ করিনি। তাহলে আমার পরবর্তীতে আবার এই অনুসারে যে পরবর্তীতে রিয়াল পাওয়ারটা কত হচ্ছে 500 কেভিএ, যে অ্যাপারেন্ট পাওয়ার মানে কি 500 কেভিএ, তাই না? আর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে পাওয়ার ফ্যাক্টর মান হচ্ছে 1। তাহলে পরবর্তীতে আমার রিয়াল পাওয়ার হচ্ছে 500। এই কিলোর জন্য এখানে এটার একক কত ছিল? কিলো ভোল্ট অ্যাম্পিয়ার ছিল না? কিলোর জন্য আসলো কিলো, কিন্তু রিয়াল পাওয়ারের একক কি? ওয়াট, তাই কিলোওয়াট। ঠিক আছে? তাহলে আমার পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য আমি কি পরিমাণ কি কত বেশি রিয়াল পাওয়ার পেয়েছি, এটা কি বিয়োগ করলে হচ্ছে কত বেশি রিয়াল পাওয়ার পাচ্ছি। তাহলে রিয়াল পাওয়ার পাচ্ছি বা ডেল বা বিয়োগফল কত হচ্ছে 500, আগে ছিল 300, তাহলে আমি পাচ্ছি 200 কিলোওয়াট। এই পরিমাণ পাওয়ার টাইম বেশি পাচ্ছি। আগে কত ছিল? 300 কিলোওয়াট পেয়েছিল না অল্টারনেটর, কিন্তু অল্টারনেটর এখন রিয়াল পাওয়ার কত পাচ্ছে? 500 কিলোওয়াট পাচ্ছে। রিয়াল পাওয়ার 500 কেভিএ স্যার, রিয়াল পাওয়ার তো প্রায় 300। রিয়াল পাওয়ার যে ব্যাটারি অ্যাপারেন্ট পাওয়ার তো 500। ওই ইউনিট 1 এই যে গুণ করলাম যে এই যে রিয়াল পাওয়ার ইকুয়াল টু কি? অ্যাপারেন্ট পাওয়ার ইনটু কস থিটা বা পাওয়ার ফ্যাক্টর। আমি যখন পাওয়ার ফ্যাক্টরটা 0.69 তো আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি আমি পাওয়ার ফ্যাক্টর বাড়িয়েছি, কিভাবে বাড়িয়েছি সেটা বিষয় না এখন, কারণ কোশ্চেনে বলেছে বাড়িয়েছি মানে বাড়িয়েছি। আর যেহেতু ল্যাগিং ছিল মানে অবশ্যই ক্যাপাসিটর বা সিনক্রোনাস কম্প্রেসর ব্যবহার করে বাড়িয়েছি। তো বাড়ায় এখন 0.6 এর জায়গাতে যদি 1 করি তাহলে এখন রিয়াল পাওয়ার কত হবে? 500 কিলোওয়াট হবে। তাহলে আমার রিয়াল পাওয়ার বেড়েছে কত? 200 কিলোওয়াট। এটাই মানে এটাই অ্যানসার। এটা থেকে সহজ সহজ ম্যাথ। স্যার তো কোনো কথা একটা ম্যাথ বলছি স্যার, এটা দিন স্যার। বুঝছেন? এটাই আজকের শেষ টপিক। ঠিক আছে? স্যার এটা দিয়ে দিন স্যার, এটা কি